দিনের টেনশন, কর্মব্যস্ততা এবং কোলাহলময় জীবন থেকে বেরিয়ে এক নির্জন প্রকৃতির কাছে কিছুটা সময় কাটাতে কার না ভালো লাগে। আর সেখানে যদি পাহাড়ি ঝর্ণা, সবুজ পাহাড়, শান্ত অরণ্য আর হ্রদের পাশে কিছুটা সময় কাটাতে আমাদের সবারই ভালো লাগে। আর এর সঙ্গে উপরি পাওনা কালো সোনা অর্থাৎ কয়লার খনিটা যদি একটু দেখে নেওয়া যায়, তাহলে বাড়ির থেকে অল্প কয়েক ঘন্টার দূরত্বে আপনাকে আসতেই হবে কয়লার রাজধানী ধানবাদে, যে ভ্রমণটা মাত্র একদিনের ছুটিতেই আপনি করে নিতে পারবেন। ডিসেম্বর আমরা হাওড়া থেকে ধানবাদের উদ্দেশ্যে ধানবাদ দেখবো বলে, অ্যাকচুয়ালি ওখানে অনেক কিছুই রয়েছে, আমরা আপনাদের সবাইকে দেখাবো। আমরা এখান থেকে যাচ্ছি 12301 রাজধানী এক্সপ্রেস। এটা হচ্ছে আমাদের রয়েছে 455, মানে 4:55-তে হাওড়া থেকে ছাড়ছে, আর ওখানে গিয়ে পৌঁছাচ্ছে হচ্ছে 7:55, মানে নিয়ার অ্যাবাউট 8 o'clock। যাই হোক, আজকে আমাদের হাওড়া এসে আমরা অবশেষে পৌঁছে গেছি। আজকে আমাদের জার্নি এখান থেকে শুরু হোক। থ্যাংক ইউ। মাত্র একদিনের ধানবাদ ভ্রমণের উদ্দেশ্যে আজ 26শে ডিসেম্বর আমাদের ট্রেন হাওড়া রাজধানী এক্সপ্রেস 9 নম্বর প্ল্যাটফর্মে ঢুকিয়ে দিয়েছে। ঘড়িতে সময় এখন বিকেল 4:30 বাজে। হাওড়া ও শিয়ালদা থেকে ধানবাদগামী কয়েকটি ট্রেনের নাম ও নাম্বার আমি দিয়ে দিলাম। এইবারে ট্যুরে আজকে আমরা যাচ্ছি 12301 হাওড়া রাজধানী এক্সপ্রেসে করে আমরা যাচ্ছি। প্রথমে যাব হচ্ছে ধানবাদ, সেখান থেকে আমাদের ইচ্ছা আছে, আমাদের বেনারসের টিকিট করা আছে, কিন্তু সেটা টিকিটটা কনফার্ম এখনো হয়নি, যাওয়ারটা, ফেরারটা কনফার্ম আছে। তারপরে আমরা ওইখান থেকে যদি কনফার্ম না হয় চলে যাব রাঁচিতে, তাই সেরকম একটা আমাদের প্ল্যান আছে। তা এখন বিকেল 4:30 বাজে, 4:50-এর ট্রেন এটা, 12301 হাওড়া রাজধানী। তা আমরা বেরিয়ে পড়লাম এইবারের ট্যুর। ফার্স্ট ডেস্টিনেশন হচ্ছে আমাদের ধানবাদ। ট্রেন 4:50-এই ছাড়লো। এখন আমরা হাওড়া থেকে যাচ্ছি ধানবাদ। যদি আমাদের ওইদিকে বেনারসের টিকিটটা, যাওয়ার টিকিটটা কনফার্ম হয়ে যায়, তো তাহলে বেনারস চলে যাব, আদারওয়াইজ আমরা চলে যাব হচ্ছে রাঁচি। ট্রেন ছাড়লো, হাওড়া থেকে এখন বেরিয়ে যাচ্ছে। দূরপাল্লা ট্রেন প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে যখন অজানার উদ্দেশ্যে ছুটে চলে, পরন্ত বিকেলে জানলার ধারে বসে বাইরের সে দৃশ্য দেখতে দেখতে ছোট বড় আমাদের সকলের মন আনন্দে নেচে ওঠে। এ আনন্দ প্রতিদিনের একঘেয়ে জীবন থেকে বেরিয়ে এসে অজানাকে জানার আনন্দ আর অদেখাকে দেখার আনন্দ। এগুলো ভালোই আছে মোটামুটি। ভেজ স্যান্ডউইচ দিয়েছে আমাদের। এটা হচ্ছে ভেজ স্যান্ডউইচ। হ্যাঁ, ভেজ স্যান্ডউইচ দিয়েছে, ভালো আছে তাই তো? আর কি কি দিয়েছে একটু দেখিয়ে দাও। আর এখানে আছে এই সমস্ত সব দিয়েছে, ঝালমুড়ি, সিঙ্গারা, টমেটো সস, এখানে চা, দুধ, কফি টফি সব দিয়েছে সন্ধ্যের সময়। এগুলো আমরা খাবো। রেলের প্যান্ট্রি কার থেকে দেওয়া বিভিন্ন রকম স্ন্যাক্স আর চা খেতে খেতে আমরা এগিয়ে চললাম। অবশেষে আমরা এখন ধানবাদ স্টেশনে চলে এলাম। এখন ঘড়িতে সময় রাত 8টা বাজে। এখন রাজধানী থেকে নামলাম আমরা ধানবাদ স্টেশনের বাইরে আমরা এলাম, প্ল্যাটফর্মের বাইরে। এখন আমরা যাব একটা হোটেলে যাব। ধানবাদ স্টেশনের বাইরেটা বেশ সাজানো গোছানো। ঝাড়খণ্ড রাজ্যের অন্তর্গত ধানবাদের একদিকে আছে বাংলা, আর একদিকে আছে বিহার, এবং এটি একটি শিল্পাঞ্চল এরিয়া, তাই কোলাহল ও জনসমাগম অনেকটাই বেশি। আমরা একটা অটো ধরে বেরিয়ে পড়ব হোটেলের সন্ধানে। অটো করে যেতে যেতে রাস্তায় কয়েকটি হোটেল দেখতে দেখতে শ্রমিক চকের থেকে একটু এগিয়ে আমরা এসেছি হোটেল গ্যালাক্সি ইনে। চলুন একবার
ম্যানেজারের সাথে কথা বলে নিই। ছিলাম ধন্যবাদ স্টেশন, আমরা হোটেল 500 মিটার পাশে আছে। আমরা আপনার হোটেলে আপনার সব কিছু অ্যাভেলেবল আছে। আপনার আমার হোটেলে কলকাতা থেকে অনেক ট্যুরিস্ট আসছে এখানে ঘুরতে, অনেক এখানে আসে, অনেক ভালো লাগে এখানে ঘুরতে। অনেক জায়গা আছে ধন্যবাদে ঘুরতে, आदमी जाने तो এখানে বলে কি এখানে ভালো লাগছে। আর আমরা হোটেল সব কিছু অ্যাভেলেবল আছে, আপনার লাঞ্চ ডিনার ব্রেকফাস্ট যে আপনার পেয়ে फिर আপনার ঘুরতে গাড়ি চাই সব আমরা পার্সোনালি এখানে আছে, অল টোটাল অ্যাভেলেবল। আর আমরা পার্সোনালি বেড আপনার কমফর্ট 4 বেড 3 বেড সব डबल बेड सब अवेलेबल আছে আপনার। আর রুমের আমরা ডিজার সব রুমে অ্যাভেলেবল আছে ডিজার, কিছু অর্ডার করতে আর ফাস্ট অ্যান্ড সার্ভিস আছে আমরা হোটেলে, তাহলে সব কিছু আমরা হোটেলের চার্জ সম্বন্ধে একটু চার আমার 4 বেডের রুমে 1400 টাকা আছে, আর 2 বেডে 1200 টাকা, আর সিঙ্গল বেড 1200 টাকা আছে। আর আমার চ্যানেলে আছে, ইউটিউবের চ্যানেলে আমার গ্যালাক্সি হোটেলে সাইট দিয়ে আছে, এখানে গুগলে যায় আপনি দেখলে মানে সাইটে ধন্যবাদ স্টেশন গ্যালাক্সি হোটেল ধন্যবাদ আপনার মারবেন, ওইখানে এই যে হোটেলে আসে যান। ডিস্টেন্সটা 500 মিটার। 500 মিটার আর পাশে আছে, জায়গাটা এখানে আপনার নয়া বাজার ধন্যবাদ। এখানে আমার পাত্রা আমরা এখানে আপনার খাবার বাবার কিছু বাইরে या আপনার হোটেলে যে চাই সব পেয়ে যাবেন। কোথায় আপনার দরকার নেই। ফোন নাম্বারটা বলে দিন। ফোন নাম্বার আমি বলে দিচ্ছি। 9865186203। ম্যানেজারের সাথে কথা বলার পর আমরা হোটেলে প্রবেশ করলাম। খুব সুন্দর সাজানো গোছানো, ওয়েল ডেকোরেটেড। এটি রিসেপশন। স্টাফ সঙ্গে নিয়ে আমাদের রুমগুলো দেখিয়ে দিল। এটি ডাবল বেডেড রুম, সোফা আছে, আয়না, টিভি, এসি সবই আছে। বাথরুমে গিজার, কমোড, আয়না সবই আছে। এর ভাড়া 1000 টাকা। এইখান থেকে হচ্ছে ব্যালকনি, একদম রাস্তার উপরে। ধানবাদ স্টেশনের কাছে একদম। স্টেশন থেকে টোটো করে ওই মিনিট 10 লাগলো। এটা নয়া বাজার, একদম এটা ব্রিজ আছে, এটা একদম ব্রিজের পাশেই হচ্ছে এই হোটেলটা, হোটেল গ্যালাক্সি। সবাইকে একটা কথা বলি, যে ধানবাদ সবাই ঘুরতে আসে এখানে, তা অনেকেই তো অনেক কিছু জানে না। অনেক ভিডিও আমরাও দেখে এসেছি, কিন্তু আমরা অনেক রং ইনফরমেশনও পেয়েছি অনেক হোটেল সম্বন্ধে। তা আমাদের যেহেতু হাওড়া রাজধানী সেখানে ডটেড 8টায় আমাদের নামিয়েছে, তা অলমোস্ট হচ্ছে নাইটের দিকেই গেছে ওটা। তা আমরা তো হোটেল বুক করে আসিনি, হোটেল দেখে নিয়েছি আমরা, কিন্তু যেরকম ব্লগ দেখে আমরা কিছু কিছু হোটেলের রিভিউ পেয়েছিলাম সেই অনুযায়ী কিন্তু আমরা হোটেল দেখিনি। তা আপনারাও একটু দেখে শুনে আসবেন। এখানে অনেক হোটেল রয়েছে। শ্রমিক চকে অনেকে বলে হোটেল আছে, কিন্তু শ্রমিক চকে আমরা প্রপার শ্রমিক চকে ওইখানে হোটেল কিন্তু তেমন আমরা পাইনি। তা আমরা যখন একটু ভেতরের দিকে ব্রিজ আছে একটা, লোকেশনটা আপনাদের কালকে সকালবেলা একবার দেখানো হবে। তার সেই তলায় হোটেল গ্যালাক্সি আছে, পাশেই আছে হোটেল প্যারাডাইস। তাই এই দুটি হোটেলই হচ্ছে খুবই ভালো, এদের ব্যবহারও ভালো, এবং রুম হচ্ছে যথেষ্ট ভালো। গিজার আছে, জলের ব্যবস্থা আছে, এখানে খাওয়া দাওয়ার সুবন্দোবস্ত আছে, মোটামুটি থাকার জন্য যথেষ্ট ভালো। তা এরা যে চার্জ বলেছিল মোটামুটি বলতে ওরা 1100-র মধ্যে রাজি হয়েছে। সেই অনুযায়ী আমাদের কাছে এটা ঠিকই লেগেছে। বাইরে তো, কারণ এখানে হোটেল যে খুব বেশি আছে তা নয়, রেয়ার বলতে গেলে। তা সেই অনুযায়ী আপনারা যখন আসবেন একটু দেখে শুনে হোটেল দেখে এলেই ভালো, আর রিভিউ নিয়ে আসবেন ঠিকঠাক। আর পাশেই রয়েছে হোটেল প্যারাডাইস। তাদের কি পরিষেবা আমাদের জানা নেই, তবে আমাদের বলেছিল যে এখানেও ভালো রুম আপনারা দেখতে পারেন। হোটেল গ্যালাক্সি আমাদের পছন্দ হয়েছে। এখন রাত্রে আমরা খাবার অর্ডার করেছি, এরা কিরকম রান্না করে, কিরকম পরিষেবা বাকিটা দেয় দেখা যাক। আমরা এখানে 2 দিন মতন রাতের আমাদের মেনু হচ্ছে রুটি, তাওয়া রুটি, আর এটা হচ্ছে আলু জিরা, জিরা আলু, এটা হচ্ছে তড়কা, স্যালাড।
রাজধানীতে আমরা বিকালবেলায় আমরা ওই চা এবং এই সমস্ত স্যান্ডউইচ বিভিন্ন রকমের বিস্কিটস, চিপস এবং ওই সামোসা, মুড়ি চানাচুর এইগুলো সব দিয়েছিল রাজধানীতে, ওগুলো সব খেয়েছি আমরা। তারপরে হালকা করে আমরা মঞ্জিত মিশ্রের খাওয়া দাওয়া করেছি, যার জন্য আমাদের খিদেটা নেই, তবুও আমরা এই হোটেলে এসে আমরা এখানে অর্ডার দিলাম। এই অর্ডারের এই খাবারগুলো যেগুলো দেখালাম সেগুলো এখন আমরা খাচ্ছি রাত্রে ডিনারে। কালকে সকালবেলায় আমরা বেরিয়ে যাচ্ছি ধানবাদের। এইখানে যা যা জায়গাগুলো আছে, ভাতিন্ডা ফলস, তোপচাচি, মহানাম উত্তম কুমারের যে বাড়ি, এবং এখানে রামরাজা মন্দির, আরও যা যা আছে সেইগুলো আমরা সব দেখতে কালকে আমরা সকালে বেরোচ্ছি। আবার সকালে দেখা হবে। ধানবাদ ভ্রমণে আমরা গতকাল রাত্রে রাজধানী করে আমরা এসেছি ধানবাদে। ধানবাদে এইখানে গ্যালাক্সি ইন যে হোটেল, সেই হোটেলটা তো দেখিয়ে দিয়েছি। আমরা এখন যাচ্ছি, আমাদের হোটেল থেকে বেরোচ্ছি এখন ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদ শহরে যে যে জায়গাগুলো আছে সেইগুলোকে আমরা এখন ঘুরে ঘুরে সমস্ত আমরা দেখবো। বাইরে থেকে আমরা অটো নেবো, যেহেতু এটা খুব কাছাকাছি সব জায়গাগুলো মোটামুটি আছে, তাই আমরা অটো নিয়ে আমরা আজকে ঘুরবো, এটা আমাদের প্ল্যান আছে। দেখা যাক বাইরে যাই কি কমিউনিকেশন পাওয়া যায়। আমরা ওকে কি দেখলাম, চলুন একবার আমরা ঘুরে দেখে নিই। আমরা এখন ঝাড়খণ্ড রাজ্যের ধানবাদের কালিতান্ডে অবস্থিত ভাতিন্ডা জলপ্রপাতের দিকে যাচ্ছি। ঝাড়খণ্ডের ধানবাদ ভারতের কয়লা রাজধানী নামে পরিচিত। ঐতিহাসিকভাবে এই অঞ্চলটিতে বাংলা, বিহার ও স্থানীয় সাঁওতালি সংস্কৃতির মিশ্রণ দেখা যায়। ধানবাদ ঝাড়খণ্ডের দ্বিতীয় বৃহত্তম শহর এবং ইন্ডিয়ান স্কুল অফ মাইন্স, বর্তমানে আইআইটি, এই ধানবাদেই অবস্থিত। ধানবাদ স্টেশন থেকে মাত্র 14 কিমি দূরে ভাতিন্ডাতে আমরা এখন এসেছি। এখানে গাড়ি পার্কিং এর জন্য 30 টাকা নিচ্ছে। এটি বাস ও প্রাইভেট কার পার্কিং এর জায়গা। এটি চিলড্রেন্স পার্ক। জলপ্রপাতে যাওয়ার রাস্তার দুদিকে অস্থায়ী দোকান এগুলো। আমরা প্রথমে একটু চা খেয়ে নিলাম। মাটির পাত্রে চা তৈরি হচ্ছে এখানে, খুব সুন্দর চা বানিয়েছে, দাম মাত্র 10 টাকা। প্রচলিত কাহিনী অনুযায়ী দামোদর নদের উপনদীর প্রবল জলস্রোতে স্থানীয় এক ভাতিন নারী ভেসে গিয়েছিলেন, যার স্মরণে নাম হয় ভাতিন্ডা। তবে স্থানীয়ভাবে একে মুনিদি জলপ্রপাত বলে ডাকা হয়। এটি একটি জনপ্রিয় পিকনিক স্পট। এখন আমরা এসেছি ধানবাদের, ঝাড়খণ্ডের ধানবাদের ভাতিন্ডা ফলসের সামনে এসেছি আমরা এখন। এই ভাতিন্ডা ফলসটা হচ্ছে প্রায় 15 কিলোমিটার ধানবাদ থেকে। আসতে সময় লাগলো প্রায় আধা ঘন্টা সময় লাগলো। তা এই ফলসটা দেখাচ্ছি, খুব সুন্দর, অসাধারণ, মনোরম পরিবেশ, প্রাকৃতিক পরিবেশ। একবার দেখিয়ে দিচ্ছি। চারিদিকে সবুজে ঘেরা, পাথরের খাঁজে খাঁজে অনেকগুলো ধারায় জল নেমে আসছে। এটা হচ্ছে ভাতিন্ডা ফলস। এটা হচ্ছে ভাতিন্ডা জলপ্রপাতের সামনে আমরা এখন এসেছি। অসাধারণ এখানে গর্জন, প্রাকৃতিক পরিবেশটা অত্যন্ত মনোরম এখানকার। আর চারিদিকে সবুজে ঘেরা, পাথরের ফাঁক দিয়ে এখানে অনেকগুলো ধারায় জলটা নেমে আসছে এই ভাতিন্ডা জলপ্রপাতে। এখানে একদিনের ছুটিতে এখানে এসে এই শান্ত পরিবেশে খুব ভালো লাগবে। চারিদিকে পিকনিক হচ্ছে এখানে, কারণ এখন ডিসেম্বর মাস, পিকনিকের সিজন, তাই খুব ভালো লাগছে। সুন্দর পরিবেশ, মনোরম পরিবেশ, সবুজে ঘেরা চারদিকটা। এখানে চারিদিকে এখন পিকনিক হচ্ছে, পিকনিকের মেজাজে রয়েছে মানুষজন। কিন্তু এই যে পিকনিকের সিজন, চারিদিকে সব নোংরা আবর্জনা করে রেখেছে, সব প্লাস্টিক, সমস্ত ময়লা আবর্জনা করে রেখেছে। মানুষজন পিকনিক করতে আসছে, কিন্তু সব জায়গাটাকে খুব নোংরাও করে রাখছে।
ঝাড়খণ্ডের ধানবাদ জেলায় অবস্থিত এই ভাতিঙ্গা জলপ্রপাতটি মূলত একটি পাহাড়ি ঝর্ণা। এটি ঝরিয়া অঞ্চলের পশ্চিমাঞ্চলে অবস্থিত। কাটরি নদী এবং দামোদরের মিলনস্থলের কাছে এক প্রাকৃতিক উপত্যকা হল এই ভাতিঙ্গা। মানুষজন এখন এখানে পিকনিকে ব্যস্ত। ভাতিঙ্গা জলপ্রপাতটি বিশাল বড় পাথরের উপর দিয়ে নেমে এসেছে। এর চারপাশে ঘন জঙ্গল আর পাথুরে ভূখণ্ড রয়েছে। প্রকৃতির কোলে নিরিবিলি গড়ে ওঠা এক পর্যটন কেন্দ্র, যা পর্যটনের আড়ালে এখনো তার প্রাকৃতিক সৌন্দর্য ধরে রেখেছে। বর্ষাকালে এই জলপ্রপাত দেখার আদর্শ সময়। 3 ধাপের এই জলপ্রপাতটি ধানবাদের অন্যতম প্রধান আকর্ষণ। জায়গায় জায়গায় পাথরের গায়ে ডেঞ্জার লেখাই আছে, অর্থাৎ বিপজ্জনক। ওই জায়গায় যাওয়া মানে বিপদকে আলিঙ্গন করা। সবুজ পাহাড় ও পাথুরে পরিবেশে ঘেরা এই জলপ্রপাতটি দেখতে খুবই সুন্দর। এটি অ্যাডভেঞ্চার ও প্রকৃতির কাছাকাছি থাকার জন্য এক চমৎকার জায়গা। যারা প্রকৃতি ভালোবাসেন তাদের জন্য এটি একটি আদর্শ স্থান। জলপ্রপাতের এই দিকে এই শান্ত জলে জনপ্রতি 100 টাকায় আপনি বোটিং এর আনন্দ নিতে পারেন। কলকাতা ও আশেপাশের অঞ্চল থেকে মানুষজন একদিনের জন্য বেড়াতে আসেন এখানে। ধানবাদ স্টেশন থেকে অটো নিয়ে 8 ঘন্টার কম সময়ে এখানে আসতে পারেন। কয়লার রাজধানী ধানবাদে এসেছি, তাই কয়লা খনি দেখার জন্য এখন আমরা চলেছি ঝরিয়া কয়লা খনির দিকে, যা ভারতের বৃহত্তম কোকিং কয়লা মজুতের এক প্রধান উৎস। ভারতের মোট খনিজ সম্পদের প্রায় 40% এই ঝাড়খণ্ড রাজ্যেই রয়েছে। আসলে ধানবাদের ঠিক যে কারণে আসা, আজকে সেইটাই আমরা আর কি দেখছি। যেমন এই সামনে আমরা দেখতে পাচ্ছি যে একটা বড় পাহাড়ের মতন, অ্যাকচুয়ালি এটা হচ্ছে টোটালটাই হচ্ছে কোল এরিয়া। হ্যাঁ, তা কিভাবে এখানে কয়লা তোলা হয় আর কিছুটা হচ্ছে রেস্ট্রিক্টেড এরিয়া, যেখানে হয়তো আমরা যেতে পারবো না। তার দূর থেকেই হচ্ছে দেখানো যাচ্ছে, একটু আপনারা খেয়াল করুন, খুব সুন্দর। এইভাবে হচ্ছে কয়লা তোলা হচ্ছে, তারপর প্রসেসিং হচ্ছে, তারপর আমরা ইউজ করছি। এখন তো কয়লার ব্যবহার প্রায় উঠেই গেছে। কয়লা তুলেছে। নিচে আগ হ্যাঁ নিচে কয়লা উৎপাদন কেন্দ্র ধানবাদ। ভারতবর্ষের মধ্যে একমাত্র কয়লা উৎপাদন কেন্দ্র সেই ধানবাদ। সেখানে আমি দাঁড়িয়ে আছি, কয়লার রাজধানী এই ধানবাদ। চারিদিকে এই যে গাড়ি আসছে, তলায় আগুন জ্বলছে, কিন্তু এখনো পর্যন্ত চারিদিকে ধোঁয়া উঠছে। আমি একবার দেখিয়ে দিচ্ছি, এই জায়গাটা খুব অসাধারণ সুন্দর জায়গা। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, ঝরিয়ার এই কয়লা খনির সবচেয়ে বড় এবং ভীতিজনক ইতিহাস হলো এর ভূগর্ভস্থ আগুন, যা 1916 সাল থেকে আজও মাটির তলায় দাউ দাউ করে জ্বলছে, যা থেকে ক্রমাগত বিষাক্ত গ্যাস ও ধোঁয়া বের হচ্ছে। আর এই অগ্নিকাণ্ডের জন্য এই জায়গা বিশ্বের অন্যতম ভয়াবহ দূষিত অঞ্চল হিসেবে পরিচিত। ধোঁয়া উঠছে, ব্রিটিশ পিরিয়ড থেকে এই খাদানে আগুন জ্বলছে। ধানবাদ আসবো অথচ কয়লার খাদান দেখবো না, সেটা তো হয় না। এটা হচ্ছে সেই কয়লার খাদান হয়েছে ধানবাদে। খুব সুন্দর জায়গা। তলায় কিন্তু আগুন রয়েছে, প্রতি আমরা যাতায়াত করছি, গাড়ি যাচ্ছে, সব কয়লা নিয়ে যাচ্ছে। এই যে দেখাচ্ছি, এগুলো কয়লা তুলে নিয়ে যাচ্ছে সব। এখানে খালি পায়ে
এক সেকেন্ডের জন্য দাঁড়ানো কঠিন, কারণ মাটি প্রচন্ড গরম। আর গ্রীষ্মকালে পরিস্থিতিটা আরো খারাপ হয়ে যায়, যখন ভূগর্ভস্থ তাপ এবং বাইরের প্রচন্ড তাপমাত্রা জীবনকে অসহনীয় করে তোলে। দীর্ঘ শতাব্দী ধরে মাটির তলায় যে আগুন জ্বলছে, তাতে স্থানীয় মানুষরা বড় ধরনের বিপদের সম্মুখীন হয়, তাই তাদের স্থানান্তরিত করা হয় অন্যত্র। ঝরিয়ার এই কয়লা খাদান দেখার পর এখন আমরা এসেছি ধানবাদের প্রসিদ্ধ রামরাজ মন্দিরে। আমরা এখন রামরাজ মন্দিরে এসেছি। এটা হচ্ছে ধানবাদের একটা বড় মন্দির, খুব সুন্দর এখানকার কারুকার্য এবং ভেতরটাও হচ্ছে খুবই সুন্দর। আপনারা এলে একটু সকাল সকাল যদি আসেন ভালো হয়, বিকজ বেলার দিকে বেশ রোদ, একটু ভিড়ভাট্টাও থাকে। এই মন্দিরে আসার সময় রাস্তায় একটা এন্ট্রি ফিজ নেয়, যেটা 20 রুপিস, ওইটা কেটে ভেতরে প্রবেশ করতে দেয়। চলুন আমরা দেখি। মন্দিরে প্রবেশের সময় গেটের এখানে জল আছে, তাতে পা ধুয়ে মন্দিরে প্রবেশ করতে হবে। ধানবাদের এই শ্রী শ্রী রামরাজ মন্দির ঝাড়খণ্ডের অন্যতম বৃহৎ রাম মন্দির। এখানে রাম, হনুমান, শিব, বিষ্ণু, দুর্গা, লক্ষ্মী সব দেবদেবীর পূজা হয়। স্থানীয় মানুষের কাছে এটা একটা গুরুত্বপূর্ণ তীর্থস্থান। আমরা এখন হচ্ছে রামরাজ মন্দিরে, ধানবাদের। এই মন্দিরটা হচ্ছে এখানকারই হচ্ছে লোকাল একজন সংসদ হচ্ছে বানিয়েছে। এটা হচ্ছে ধানবাদের হচ্ছে একটি বিখ্যাত মন্দির, সকলেই এটা দেখতে আসে। এই মন্দিরটা খুবই সুন্দর, ভেতরে অনেক দেবদেবীর মূর্তি রয়েছে। এখন সম্ভবত পুজো চলছে বলে ফটোগ্রাফি নেওয়া যাচ্ছে না। তা এই মন্দিরটা আপনাদের দেখাবো, আপনারা দেখুন, আপনারাও আসবেন। খুব সুন্দর মন্দিরটা, দেখতে খুব ভালো লাগবে, পাহাড়ি এলাকার মধ্যে অপূর্ব। এই রামরাজ মন্দির হলো পবিত্র একটি হিন্দু মন্দির। এটি মূলত রাম মন্দির হিসেবে পরিচিত। আমাদের চোখে দেখা অসাধারণ সুন্দর একটি মন্দির, সাদার উপর গোল্ডেন কাজ করা। গরমের সময় প্রচন্ড গরম হয় বলে এইরকম শেড দেওয়া আছে চারদিকে। রামরাজ মন্দিরটা অনেক প্রাচীন মন্দির, তবে নতুনভাবে সংস্কার হয়েছে। হিন্দু দেবদেবীর মন্দির, এখানে সমস্ত দেবদেবীর পূজা অর্চনা হয় এখানে, এবং স্থানীয় মানুষদের এটা একটা তীর্থস্থান। এখানে স্থানীয় মানুষজন আসে, এখানে খুব সুন্দর জায়গা, শান্ত নিরিবিলি পরিবেশ, হ্যাঁ, অসাধারণ স্থাপত্য। মন্দির প্রাঙ্গণের সামনে এইরকম বিভিন্ন সামগ্রী নিয়ে মেলা বসেছে, অনেক খাবার স্টলও আছে। ধানবাদে আমরা সকাল থেকে যে সকল জায়গায় ঘুরেছি এবং আরো ঘুরবো, পথে ভালো কোনো খাবার হোটেল পাইনি, আর না পাওয়াটাই স্বাভাবিক, কারণ জায়গাটা প্রপার ধানবাদ শহর থেকে অনেকটাই রিমোট এরিয়াতে। রামরাজ মন্দিরের এখানে এখন আমরা চানা বাটোরা খাবো, বানাচ্ছে সুন্দর। পার প্লেট 2 পিস করে 50 টাকা, সঙ্গে স্যালাড আর লোকাল আচার। এখন এইখানে আমরা খাওয়া দাওয়া করছি রাজারাম মন্দিরের এখানে চানা বাটোরা। এই যে গরম গরম বেশ ভালোই লাগলো। রামরাজা মন্দির দেখে এবং গরম গরম চানা বাটোরা খেয়ে এখন আমরা অটো করে এগিয়ে চলেছি তোপচাঁচি লেকের দিকে। ধানবাদ রেলওয়ে স্টেশন থেকে তোপচাঁচির দূরত্ব 37 কিলোমিটার।
এখানকার পাহাড়, সবুজ অরণ্য এবং নির্জনতা শহুরে কোলাহল থেকে দূরে এক পরম প্রশান্তি প্রদান করে। আমরা তোপচাঁচি লেকের এখানে চলে এসেছি। এইখানে পার্কিং এর জন্য এরা 30 টাকা নেয়। ধানবাদের এইখানে আমরা তোপচাঁচি লেকের এখানে এসেছি। খুব প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। এটা একটা কৃত্রিম হ্রদ, পাহাড় কেটে এটা তৈরি করা হয়েছে। এই হ্রদটা খুব সুন্দর ভিউ। এগ্রিকালচার, সেচ এবং ওই বিদ্যুৎ প্রকল্পের জন্য এইটা তৈরি করা হয়েছে। শান্ত মনোরম পরিবেশ। একদিনের ছুটিতে ব্যস্তবহুল কোলাহলময় জীবন থেকে বেরিয়ে আমরা এখানে আসতেই পারি। খুব সুন্দর জায়গা। 1915 সালে তৈরি এই লেকটি তার প্রাকৃতিক সৌন্দর্য ও শান্ত পরিবেশের জন্য পর্যটকদের আকর্ষণ করে। ঝাড়খণ্ডের ধানবাদে অবস্থিত এই তোপচাঁচি লেক পরেশনাথ পাহাড়ের পাদদেশে একটি অপূর্ব, শান্ত এবং কৃত্রিম জলাধার। ঘন সবুজ জঙ্গলে, পাথরে, পাহাড়ে আর নীল জলের অপূর্ব মেলবন্ধন ঘটেছে এখানে। এটি একটি আদর্শ পিকনিক স্পট। ব্রিজের উপর দিয়ে লেকের সৌন্দর্য সত্যিই সুন্দর। লেকটি পরেশনাথ পাহাড় দ্বারা বেষ্টিত। ব্রিজের একদিকে লেকের নীল জলরাশি, আর একদিকে পাহাড় আর সবুজ গভীর অরণ্য। সত্যিই মন ছুঁয়ে যায়। এর স্বচ্ছ জল আর শান্ত পরিবেশে বোটিং এর ব্যবস্থা আছে। প্রকৃতির নির্জন শান্ত কোলে লেকের এই শোভা অসাধারণ লাগছে। তবে কিছুদিনের মধ্যে এখানে চারিপাশে পর্যটন স্থল হিসাবে জনসমাগম বাড়বে। নতুন নতুন রিসর্ট, পার্ক, ফুড প্লাজা তৈরি হবে। তখন হয়তো এই সৌন্দর্য হারিয়ে যাবে। এটাই হচ্ছে তোপচাঁচি লেক। অসাধারণ মনোরম পরিবেশ, শান্ত স্নিগ্ধ। শীতের দুপুরে হেঁটে বেড়াচ্ছি একদিনের ট্যুরের জন্য। খুব সুন্দর জায়গা এটা। তোপচাঁচি লেকের উপরে আমরা এখন দাঁড়িয়ে, এই ব্রিজটার উপরে। এখন এই ছোলা খাচ্ছি, সেদ্ধ ছোলা, এই কাঁচা ছোলা। আচ্ছা না, এই দাদা সব বানিয়েছে, 20 টাকা করে নিচ্ছে। খুব ভালো লাগছে। তোপচাঁচি লেকের এখন এই ড্যামের এই জায়গাটায় আমরা এসেছি। এখানে যখন নাকি জল ছাড়া হয়, মানে বর্ষাকালে যখন জল অতিরিক্ত হয়ে যায়, তখন সেই অতিরিক্ত জলটা এই ড্যামের এইটা দিয়ে জলটা তোড়ে নেমে আসে। তখন ভয়ঙ্কর এক দৃশ্য হয় এই জায়গাটায়। প্রচুর জলের ফ্লো থাকে। এই লক গেটটা খুলে দেওয়া হয়। এখন শীতকাল, ডিসেম্বর মাস, তাই জলটা এখন ফ্লোটা কম আছে। তাও আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। জলটা এইটা হচ্ছে এই ড্যামের জলটা যেটা নাচছে। চলুন একবার দেখিয়ে দিচ্ছি। এগুলো লক গেট, অর্থাৎ জল যখন কন্ট্রোল সীমার উপরে চলে যায় তখন এখান দিক দিয়ে সব জল ছাড়া হয়। বর্ষাকালে এটা রূপটা দেখার মতন। এখন তো শীতকাল, তাই এখন জলটা কম যাচ্ছে।
আমরা ট্যুর আজকে মোটামুটি আমরা কমপ্লিট করলাম। আমরা সকাল থেকে দেখেছি ভাতিন্ডা যে জলপ্রপাত, সেটা দেখেছি। তারপরে হচ্ছে ভারতবর্ষের সর্ববৃহৎ কয়লা কেন্দ্র অর্থাৎ কয়লার রাজধানী ধানবাদের সেই কয়লা খাদান দেখেছি, রাজারাম মন্দির দেখেছি। এখন দেখলাম আমরা হচ্ছে তোপচাচি লেক আর এই ড্যামটা দেখলাম। দেখে এখন আমরা ফিরে যাচ্ছি আমাদের হোটেলের দিকে। মোটামুটি একবেলায় আমরা সকাল 10টার সময় আমরা স্টার্ট করেছিলাম। এখন ঘড়িতে সময় হচ্ছে দুপুর 3টে বাজে। দুপুর 3টে অর্থাৎ 10টা থেকে 3টে, মানে 5 ঘন্টা সময়ের মধ্যে আমাদের ধানবাদের যা যা দেখার সেগুলো আমরা সব দেখে নিলাম। কলকাতা থেকে মোটামুটি একদিনের ট্যুরে ঝাড়খণ্ডের এই এক টুকরো জায়গা অর্থাৎ এই ধানবাদটাকে খুব সুন্দরভাবে এনজয় করা যায়। কোলাহলময় ব্যস্তময় জীবন থেকে বেরিয়ে এসে একটা দিনের আমরা খুঁজি সব সময় এক আধ দিনের ট্যুরের জন্য কোথায় যাওয়া যেতে পারে। তার জন্য আদর্শ জায়গা হচ্ছে এই ঝাড়খণ্ডের এই জায়গাগুলো, অর্থাৎ এইখানে এই ভাতিন্ডা ফলস, তোপচাচি, রাজারাম মন্দির, এই জায়গাগুলো শান্ত নিরিবিলি পরিবেশ। ভূপ্রকৃতি খুব সুন্দর, আর শীতকাল তো কথাই নেই। ওয়েদার খুবই ভালো। এখানে সবুজে ঘেরা, চারদিকে সবুজ পাহাড়, পাথরের চারদিকে ঘেরা, আর এখানে জলপ্রপাতগুলো রয়েছে, খুবই ভালো লাগবে। যদিও তোপচাচিটা হচ্ছে একটা কৃত্রিম হ্রদ, এটা ব্রিটিশ আমলের তৈরি। তা খুব সুন্দর, এখানে নৌকা বিহার করা যেতে পারে, খুব ভালো লাগবে। একটা দিনে সকালবেলায় এসে কলকাতা থেকে, হাওড়া থেকে মর্নিংয়ের ট্রেন ধরে এসে ধানবাদ এসে একটা দিনে ট্যুর করে আবার রাতের মধ্যে ফিরে যাওয়া যেতেই পারে। তোপচাচি লেকের নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করে আমরা এখন চলেছি লেকের পাশেই অবস্থিত মহানায়ক উত্তম কুমারের স্মৃতি বিজড়িত বাংলোটি দেখতে। পরশনাথ পাহাড়ের পাদদেশে লেকের মনোরম পরিবেশে 1968 সালে মহানায়ক উত্তম কুমার একটি ফিল্ম সিটি গড়ার জন্য 15 একর জমি কিনেছিলেন। বর্তমানে মহানায়কের স্মৃতি বিজড়িত সেই স্থানটি হেরিটেজ প্লেস হিসেবে পরিচিত। তোপচাচিতে যারাই আসেন একবার দেখে নেন সেই বাড়িটি। আমরা এসেছি বাংলা এবং বাংলা সিনেমার যে বিখ্যাত ব্যক্তিত্ব মহানায়ক উত্তম কুমার, তার বাড়িতে আমরা এসেছি এই তোপচাচিতে। এই তোপচাচির এই বাড়ি এক সময় উনি এখানে ফিল্ম ইন্ডাস্ট্রি একটা করতে চেয়েছিলেন, কিন্তু ওনার মৃত্যুর পর সমস্ত কিছু পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে। আজ এটা একটা জরাজীর্ণ পরিত্যক্ত বাড়ি হয়ে যাচ্ছে দিনকে দিন। এখনও তবুও কিছুটা হাল আছে। তা খুব সুন্দর জায়গা। মহানায়ক উত্তম কুমারের বাড়িটা একবার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এই বাড়িটাই এক সময় বাংলা সিনেমার সে সমস্ত নায়ক নায়িকা, এবং শুধু বাংলা সিনেমা নয়, বলিউডেরও ধর্মেন্দ্র থেকে শুরু করে অনেক বড় বড় তাবড় ফিল্ম স্টাররা এই বাড়িতেই এসেছিলেন এক সময়। এটা হচ্ছে মহানায়ক উত্তম কুমারের বাড়ি তোপচাচিতে। আজ এটা পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কিছুই নেই। ইলেকট্রিকের লাইন টাইন সমস্ত সব কাটা হয়ে পড়ে রয়েছে। কিছুই নেই। সব দেখুন, সব ভেঙে গেছে প্রায় আর্ধেক জিনিস। এখানে কাঁচগুলো পর্যন্ত নেই। এখানে কিছু চেয়ার টেবিল রয়েছে, পড়ে রয়েছে। এক সময় এই বাড়ি কিভাবে চলতো, কত সুন্দর মানুষরা সব আসতেন, সব মহানায়ক থাকতেন এইখানে। আজও এই সমস্ত চেয়ার টেবিলগুলো সব পড়ে রয়েছে, ধুলায় জীর্ণ হয়ে পড়ে রয়েছে।
এই যে বাড়ির চারপাশে দেখুন কতটা জায়গা, এখানে সব পাম গাছ রয়েছে, সব সারি সারি পাম গাছ। কতটা জায়গা নিয়েছিল এই বাড়ি, বিশিষ্ট সব মানুষজন আসতেন এই বাইরে বসার জন্য, তাদের সব এই যে সিমেন্টের সব চেয়ার ছিল, কত সুন্দর। আজ কিন্তু এই সেই বাড়ি আজ পরিত্যক্ত হয়ে পড়ে রয়েছে, কেউ আসেও না। যে তোপচাচিকে বিখ্যাত করেছিলেন তিনি, বাংলা সিনেমার প্রচুর সিনেমা হয়েছিল এই তোপচাচিতেই। এইটা ছিল লন, এইখানে বসতো। আমরা এখন মহানায়ক উত্তম কুমারের বাড়ির সামনে, যেটা তোপচাচি লেকে উত্তম নিজের একটি রিসর্ট মতন আর কি বানিয়েছিলেন। এখানে ম্যাক্সিমাম হচ্ছে এখানে তার হচ্ছে শুটিংগুলো হয়েছে। বিখ্যাত হচ্ছে একটি ছবির নাম বলতে পারি, সেটা হচ্ছে অগ্নি পরীক্ষা। তা যাই হোক, বাড়িটা এখন পরিত্যক্ত। আমরা এখানে দেখলাম কিছু পুরনো দিনের আসবাবপত্র রয়েছে, তবে কিছু মেনটেন্যান্স সেটা হয়, বাড়ির রং দেখে বোঝা যাচ্ছে। সেখানে আমরা এখন দাঁড়িয়ে, তোপচাচি লেকের পাশেই হচ্ছে এই বাড়িটি। মহানায়ক যে চেয়ারে বসতেন, সেই চেয়ারে আমি বসে আছি এখন। কি করব, মহানায়ক নেই, মহানায়ককে তো দেখতে পাইনি, তাই এখন ওনার বাড়িতে এসেছি। কলকাতায় নয়, তোপচাচিতে এসেছি, ঝাড়খণ্ডের। এইখানে এসে আমি ওনার তো দর্শন পাইনি, ওনার বাড়িটা দেখলাম এবং এই চেয়ারে বসে উপলব্ধি করছি যে উনি কত শৌখিন ছিলেন, কত ভালো মানুষ ছিলেন, শান্ত নিরিবিলি পরিবেশ পছন্দ করতেন উনি। আমরা একদিনের ট্যুরে ঝাড়খণ্ডের এই ধানবাদকে আমরা পুরোটা দেখে নিলাম। এখন আমরা হোটেলে চলে যাব। পরবর্তী প্ল্যান, আমাদের টিকিট যদি কনফার্ম হয় তাহলে আমরা চলে যাব হচ্ছে বেনারস, আর না হলে আমরা গাড়ি নিয়ে হয় রাঁচি, নয় মধুপুর, নয় গিরিডি, এই রকম ঘুরবো। মোটামুটি শীতের ছুটিটা ঘুরবো, পরিযায়ী পাখির মতন ঘুরে বেড়াবো, এটাই হচ্ছে আমাদের মটো। ঠিক আছে, চলুন দেখা যাক। এখন আমরা গাড়ি নিয়ে তোপচাচি থেকে আমরা যাচ্ছি ধানবাদ স্টেশনে, আমাদের হোটেল গ্যালাক্সি ইন।